রামপুর নামে একটা ছোট্ট গ্রামে রাধিকা তার স্বামী রাহুলের সাথে থাকতো। তবে তারা অনেক গরিব ছিল, দিন আনতো তো দিন খেত। আরে গিন্নি, এখন তো একটু বেশি টাকার কাজ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আর আমরা যে কাজটা করছি সেই কাজে ভালোভাবে মাইনেও দেয় না। আমাদের দিন আনে তো দিন খেতে হয়। এই টাকায় কি চলবে বলো তো? না পাচ্ছি ভালোভাবে গোছাতে, আর না পাচ্ছি ভালোভাবে আমরা ভালো মন্দ খেতে। এমনভাবে যদি চলে তাহলে দুদিন পর আমাদের কি হবে তা কে জানে। হ্যাঁ গো, সবই জানি, কিন্তু কি বলবো বলো তো। তবে এটা ঠিক যে সমাজে গরিব হওয়া কোনো পাপ না। তবে সমাজের মানুষরা গরিবদেরকে অনেক ছোট চোখে দেখে। সবাই তো এখন বেশি কাজ করিয়ে কম টাকা দেয়। এটা গরিবের জন্য অনেক কষ্টকর, কিন্তু তারা যে কত কষ্টে সংসার চালায় সেটা আমরা ছাড়া আর কি বলবো, কেউ জানে না। জানো তো গিন্নি, ভাগ্য করলে তোমার মতো মেয়ে পাওয়া যায়। জানি না কোন জন্মে কি পুণ্যের কাজ করেছি, তাই এ জন্মে তোমার মতো আমি একটা বউ পেয়েছি। তোমার বাপের বাড়ি, তোমার দাদারা কত বড় লোক, কত ধনী, আর তুমি আমার মতো গরিবের সাথে এই ঘরে মানিয়ে নিচ্ছ। সত্যি কপাল আমার অনেক ভালো। কি যে বলো না তুমি, যাদের টাকা পয়সা থাকে তারা কি অনেক সুখে থাকে বলো? টাকা পয়সা না থাকা মানুষদের কাছেও, গরিবের কুঁড়ে ঘরেও অনেক সুখ পাওয়া যায়। আর আমি তোমার কাছে অনেক খুশিতে আছি, অনেক সুখ আছে। এর থেকে আর সুখ কোথায় পাবো বলো তো আমি? আরে না গিন্নি, তাও হলেও তোমার দাদা যদি তোমাকে একটা ভালো বাড়িতে বিয়ে দিত, তাহলে তুমি ওখানে ভালোভাবে খেতে পারতে, পড়তে পারতে, ঘুরতে পারতে। কিন্তু আমি তো তোমাকে এখানে না ভালোভাবে খাওয়াতে পারছি, না ভালোভাবে কোনো ড্রেস দিতে পারছি, কোনো কিছু করতে পারছি না। তাহলে তুমি তো ওখানে খুব সুখে আনন্দে থাকতে পারতে, বলো। থাক থাক, আমার খুশি নিয়ে অত তোমাকে ভাবতে হবে না। আমি তোমার কাছে অনেক খুশিতে আছি। এবার নাও তো দেখি, তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়ার সময় এত বেশি কথা বলছো, তা তোমার কাজে যাবে কখন বলো তো? কাজে যেতে তোমার দেরি হচ্ছে না এবার বুঝি? আরে গিন্নি, তোমার সাথে কথা বলতে বলতেই আমি তো ভুলেই গেছি যে আমাকে কাজে যেতে হবে। ঠিক আছে, চলো এবার যে আমাকে কাজে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই। তারপর রাহুল খাওয়া দাওয়া করার পর সে কাজে বেরিয়ে যায়। যাক বাবা, ভালোই ভালোই ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে। এবার যে আমি সংসারের সব কাজ এক এক করে তো করেই নিয়েছি, আর তেমন কোনো কাজ নেই। যাই, জামা কাপড় কিছু আছে, সেগুলো পুকুর পাড়ে থেকে কেচে নিয়ে আসি। আরে রাধিকা দি, তুমি জামা কাপড় কাচতে এসছো? তা বাপের বাড়ি কখন যাবে বলো তো? আরে দিদি, এইসব তুমি কি বলছো? আর বাপের বাড়িতে এখন যাব কেন? না না, বাপের বাড়িতে এখন যাব না। কিন্তু দিদি, তুমি এমনভাবে কেন জিজ্ঞাসা করলে? আরে রাধিকা দি, তুমি কি কিছুই জানো না? কাল তো তোমার দাদার ছেলের মুখে ভাত, সেই কারণে গ্রামের সবাইকে হাঁড়ি বন্ধ নেমন্তন্ন করেছে। কত আত্মীয় স্বজনকেও নেমন্তন্ন করেছে। আর হ্যাঁ, তোমাকে এখনো পর্যন্ত নেমন্তন্ন করেনি। কালই তো তোমার দাদার ছেলের মুখে ভাত আছে। না দিদি, এখনো পর্যন্ত আমার দাদা আমাকে নেমন্তন্ন করতে আসেনি। মনে হয় সবাইকে নেমন্তন্ন করতে করতে হয়তো তেমনভাবে সময় পাইনি। আজকেকার মধ্যে হয়তো করতে আসবে নেমন্তন্ন। কিন্তু দিদি, এই ব্যাপারে তুমি কিভাবে জানলে বলো তো? এই ব্যাপারে তো আমি এখনো পর্যন্ত কিছুই জানি না, তোমার মুখ থেকেই শুনছি। আরে, আমার মাসির মেয়ের তো তোমাদের বাপের বাড়ির পাড়াতেই বিয়ে হয়েছে। তা ওই তো আমাকে বললো যে তোমার দাদারা নাকি ওকে নেমন্তন্ন করেছে। তবে এটাও শুনলাম তোমার দাদা নাকি অনেক বিশাল বড় আয়োজন করে তোমার ভাইপোর মুখে ভাত দিচ্ছে। তখন রাধিকা মনে মনে ভাবতে থাকে, দাদা এত বড় করে অনুষ্ঠান করে ভাইপোর মুখে ভাত দিচ্ছে, তবুও আমাকে নেমন্তন্ন করেনি। মনে হয় সবাইকে নেমন্তন্ন করতে করতে আমার কথাই ভুলে গেছে। যাক, আজকের মনে হচ্ছে দাদা আমাকে নেমন্তন্ন করবে। ও রাধিকা দি, এত কি ভাবছো বলো তো? আরে না গো দিদি, কিছুই ভাবছি না। তা বলো, তোমার রান্না বান্না হয়ে গেছে নাকি এখনো করনি? আরে না গো, এত তাড়াতাড়ি রান্না আমি করি না। এবার বাড়িতে যাব, গিয়ে এবার রান্নাটা বসাবো। তা বলো, তোমার কি সব কিছু রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ গো দিদি, সেই কোন সকালে আমি রান্না বান্নার সব কাজ সেরে নিয়েছি। কারণ তোমার দাদা তো খাওয়া দাওয়া করেই তো কাজে যায়, তাই আমার রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়।
আচ্ছা দিদি শোনো, তাহলে এখন আমি যাই গো। এমনিতে আমার তো সব কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আবার পরে কথা হবে গো। তারপর রাধিকা জামা কাপড়গুলো কেচে নিয়ে সে বাড়িতে চলে যায়। অন্যদিকে রাধিকার দাদা বৌদি তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। শোনো গিন্নি, কম বেশি সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আমার মনে হয় না আর কেউ বাকি আছে। শোনো, তুমি সবাইকে নেমন্তন্ন করেছো ঠিক আছে, একবার তো নিজের বোনটাকে তো নেমন্তন্ন করো। নিজের বোনটাকে ছাড়া সবাইকে তো নেমন্তন্ন করলে ফেললে। দেখো গিন্নি, আমি ওদেরকে নেমন্তন্ন করতে পারবো না। আর হ্যাঁ, ওদের মতো ভিখারিকে আমার বাড়িতে কোনো জায়গা নেই। আর ওরা যদি আমার বাড়িতে আসে তাহলে আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। আমি চাই না যে ওরা আমার বাড়িতে আসুক। এইসব তুমি কি বলছো বলো তো? ও তো তোমার নিজেরই বোন, তোমার নিজেরই রক্ত। তাহলে তাহলে এমনভাবে কেন বলছো? তোমার বোনকে একবার নেমন্তন্ন করো, তা না হলে যে ও অনেক কষ্ট পাবে। সেও কষ্ট পাবে আর যাই পাবে, আমি ওদেরকে নেমন্তন্ন করতে পারবো না। ওদেরকে নেমন্তন্ন করলে ওই তো শুধু হাতে করে দুটো চারটে খেলনা নিয়ে আসবে। আর কি নিয়ে আসবে? আর কিছু নিয়ে আসতে পারবে না। না না, ওকে নেমন্তন্ন আমরা করব না। শোনো, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি আজ তোমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে ওনাদের নাতির মুখে ভাতে নিশ্চয়ই তোমার বোনকে নেমন্তন্ন করতো। আর ওনারা তো বেঁচে নেই, তাহলে বলো। আর তোমার বোনের তো যাওয়ার মতো জায়গা একমাত্র আমাদেরই কাছে। তাহলে এমনভাবে যদি আমরা ওর থেকে মুখ ফিরে নিই, তাহলে বেচারি যে অনেক কষ্ট পাবে, তার যে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। এমনটা করো না, তুমি ওকে নেমন্তন্ন করো। দেখো আলো, আমার কথাই শেষ কথা। আর বেশি তুমি কথা বলবে না এখানে। এই বাড়িতে যাই কিছু হবে আমার কথা মতো হবে, ঠিক আছে? রমেশের এমন কথা শুনে আলো আর কোনো কিছু বলে না, সে চুপচাপ হয়ে যায়। আরে রাধিকা, সেই আমি কখন থেকেই দেখছি তুমি যেন চিন্তায় যেন ডুবে আছো। এত কি চিন্তা করছো বলো তো? কি ভাবছো এত, বলো তো দেখি। আরে না গো, তেমন কিছু ভাবছি না। জানো তো, আজকে যখন আমি দুপুরবেলা কাপড় জামা কাচতে ঘাটে গিয়েছিলাম, তখন ওই আমাদের গ্রামের মালতী দিদি বলছিল যে আমার দাদা নাকি আমার ভাইপোর মুখে ভাতের জন্য সবাইকে নেমন্তন্ন করেছে আর খুব বড় অনুষ্ঠান করেই ভাত দিচ্ছে, কিন্তু আমাকে এখনো পর্যন্ত কোনো নেমন্তন্ন করেনি। দেখো গিন্নি, তুমি এত চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি তো জানো আমরা কত গরিব। তাই হয়তো তোমার দাদা আমাদেরকে নেমন্তন্ন করেনি। তাই নিয়ে তুমি কষ্ট পেও না গিন্নি। আরে না গো, তুমি হয়তো ভুল ভাবছো। কারণ হয়তো এতগুলো মানুষদের নেমন্তন্ন করতে করতে দাদা হয়তো ভুলেই গেছে আমাকে নেমন্তন্ন করবে। আর আমি তো দাদার নিজেরই বোন হই, তাহলে আমার কি করবে না সেরকম ব্যাপার না। কাল আমি একবার সকালবেলা দাদার বাড়িতে যাব, আমার ভাইপোর মুখে ভাত দেখে আসবো, বুঝেছো? দেখো গিন্নি, আমি তো একটাই কথা বলবো। তোমার যাওয়ার ইচ্ছা হলে ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যেখানে তোমাকে নেমন্তন্ন করা হয়নি সেখানে না যাওয়াই ভালো। বিনা নেমন্তন্নে কারো বাড়িতে যাওয়ার থেকে না যাওয়াই ভালো গো। শোনো, দাদা হয়তো আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে, তা বলে কি আমি যেতে ভুলে যাব? সেটা কখন হয়? আর আমার একমাত্র ভাইপো, তার মুখে ভাত বলে কথা। আর আমি না গেলে হয় বলো? আমি কাল একবার যাব গো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো, আমি আর কি বলবো। পরের দিন সকালে রাধিকা সাজুগুজু করে সে তার দাদার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে দাদা, দাদা তুমি কেমন আছো? দেখো আমি চলে এসেছি। তারপর রমেশ সে তার বোনের দিকে তাকিয়ে আবার সে মুখ ঘুরিয়ে নিয়ে সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এদিকে রাধিকা তার দাদাকে বারবার ডাকতে থাকলে তার দাদা তার সাথে একবারের জন্য কথা বলে না। তারপর রাধিকা সোজা তার বৌদির কাছে চলে যায়। আরে বৌদি, কেমন আছো তুমি? আর আমার গোলু সোনা কেমন আছে? আরে বোন রাধিকা, তুমি এসেছো, আমি সত্যি খুব খুশি হয়েছি। আচ্ছা শোনো, তুমি এখানে একটু বসো, আর আমি তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আসি। না না, থাক থাক বৌদি, আমার জন্য আর মিষ্টি আনতে হবে না। আমি যে এক্ষুনি বাড়িতে চলে যাব। আমি তো শুধু গোলু সোনাকে দেখতে এসেছি, আর ওর জন্য কিছু খেলনা নিয়ে এসেছি, ওকে দিয়ে দেবে। আমি খাবো না কিছু। রাধিকা, এমনভাবে তুমি যেও না।
কিছু তো খেয়ে যাও। আর তুমি যদি না খেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে যে গৃহস্থের অকল্যাণ হয়। না বৌদি, আমি তো একটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি, এই বাড়িতে টাকা পয়সাওয়ালা মানুষদেরকে স্বাগত করা হয়, কিন্তু আমার মতো গরিবদেরকে স্বাগত করা হয় না। কারণ আমি যে গরিব, আমি যতই নিজের মানুষ হই না কেন, তবু এই বাড়িতে আমার কোনো স্থান নেই। আমি তো আসার সময় দাদাকে দেখলাম, দাদাকে এতবার করে ডাকলাম, কিন্তু দাদা একবারের জন্য আমার সাথে কথা বলার মতো প্রয়োজন মনে করেনি। যাই হোক বৌদি, আমি গোলু সোনাকে দেখতে এসেছি, আমার দেখা হয়ে গেছে, এবার তাহলে আমি চাই। শোনো বোন, তুমি তোমার দাদার ব্যবহারে কষ্ট পেও না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। এমনভাবে না খেয়ে বাড়ি ছেড়ে যেও না। রাধিকা কোনো কিছু না কথা বলে সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কি গো গিন্নি, তুমি তো তোমার দাদার বাড়িতে গিয়েছিলে না? তাহলে এত তাড়াতাড়ি কেন চলে আসলে? আবার বাড়িতে এসে রান্না করছো, কি হয়েছে বলো তো? তোমাকে আর কি বলি বলো তো, আমি তো গিয়েছি দাদার বাড়িতে আমার গোলু সোনাকে দেখার জন্য, কিন্তু যার বাড়িতে গিয়েছি সে আমাকে দেখেও না দেখার ভান করলো। দেখো গিন্নি, আমি তো তোমাকে আগেই বলেছি যে বিনা নেমন্তন্নে না যাওয়াই ভালো, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। তুমি তো চলে গেলেই তোমার দাদার বাড়িতে। ঠিক আছে গিন্নি, তুমি কষ্ট পেও না এই ব্যাপার নিয়ে। আমি তো এটাই ভেবেছিলাম, হয়তো কাজকর্মের জন্য সবাইকে নেমন্তন্ন করতে করতে হয়তো ভুলে গেছে আমাকে নেমন্তন্ন করতে, কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম যে দাদা জেনে শুনে আমাকে নেমন্তন্ন করেনি, কারণ আমরা অনেক গরিব, তাই জন্য। আর দাদার বাড়িতে সব ব্যবসায়ীদার পয়সাওয়ালা লোক এসছে। গিন্নি, আমি তোমাকে হাসি খুশিতেই রাখতে পারছি না। আর আজকে যদি আমাদের কাছে টাকা পয়সা সব থাকতো, তাহলে তোমার দাদা আমাদেরকে নেমন্তন্ন করে নিয়ে যেত। তোমাকে এমনভাবে অপমান করতে হতো না ওই বাড়িতে। এই সব আমার দোষ, কারণ আজ আমি এত গরিব বলে আজকে তোমাকে সবার কাছে অপমানিত হতে হচ্ছে। শোনো, এখানে তোমার কোনো দোষ নেই, আর তুমি নিজেকে কখনো দোষারোপ মনে করবে না, বুঝেছো? দেখো গিন্নি, আমার একটা ভালো বুদ্ধি এসেছে। শোনো, তুমি তো ভালো আমের আচার বানাতে পারো। আর যদি তুমি আমের আচার বানাও, সেটা যদি আমরা একটা আমের আচারের ব্যবসা শুরু করি, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ গো, তুমি কিন্তু কথাটা মন্দ বলনি, আমি তো আমের আচার ভালো বানাতে পারি। তাহলে একটা কাজ করো, কালকে তুমি বাজার থেকে কিছু আম কিনে নিয়ে আসো, সেই আমগুলো আমি ভালোভাবে আচার বানিয়ে আমি গ্রামে গ্রামে বাজারে বিক্রি করতে যাব। দেখবো কেমন মুনাফা হয়। যদি ভালো মুনাফা হয় তাহলে আমরা একটা ছোটোখাটো দোকান খুলে নেব। পরের দিন সকালে রাহুল বাজারে গিয়ে বাজার থেকে কিছু আম কিনে নিয়ে এসে রাধিকাকে দেয়। তারপর রাধিকা আমগুলো নিয়ে ভালোভাবে সুন্দরভাবে সে আচার বানাতে বসে পড়ে। যাক বাবা, সব আচারগুলো সুন্দরভাবে বানিয়ে ফেললাম। যাই, এবার পাড়ার দিকে রওনা দিই আচারগুলো বিক্রি করার জন্য। আচার নিয়ে যাও আচার, আমের আচার, টক মিষ্টি ঝালের আচার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আচার নিয়ে যাও আচার। এমনভাবে রাধিকা সে আচারগুলো নিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে সে আচারগুলো বিক্রি করতে থাকে। আরে দিদি, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি, তা আচার কেমন হবে শুনি দেখি। আরে দিদি, আপনি একটু আচারটা খেয়ে দেখুন, তারপর তো বুঝতে পারবেন যে আচারটা কেমন সুস্বাদু। তারপর রাধিকা একটু আচার নিয়ে সেই বউটার হাতে দেয়, সে আচারটা খেয়ে বলতে থাকে, আরে বাহ বাহ বাহ, এত সুন্দর আচার, তুমি তো খুব সুন্দর সুস্বাদু আচার বানিয়েছো। বাহ বাহ, আমার তো খুব ভালো লেগেছে। দাও তো দেখি, এক শেষের আমাকে আচার দিয়ে দাও। আজকের বাড়িতে এই আচার নিয়ে গেলে ওরা খেলে খুব খুশি হবে। এমনভাবে ধীরে ধীরে রাধিকার সব আচারগুলো বিক্রি হয়ে যায়। তারপর রাধিকা সব আচারগুলো বিক্রি করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাধিকা প্রত্যেক দিন আচার বানিয়ে সে গ্রামে গ্রামে এবং বাজারে বিক্রি করত। কিন্তু সেখান থেকে যা মুনাফা হতো তাতে তাদের ভালোভাবে সংসারটা চলে যাচ্ছিল।
এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন রাধিকা সেই আচারগুলো নিয়ে সে বাজারে বসেছিল, আর সেখানে একটা ব্যবসায়ীদার রাধিকার কাছে আসে। আরে বোন, এইগুলো তুমি আমের আচার বিক্রি করছো? যদি কিছু মনে না করো তাহলে আমি কি একটু টেস্ট করে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ মালিক, কেন না, আমি এক্ষুনি আপনাকে আচার দিচ্ছি। তারপর ব্যবসায়ী সুকান্ত সে আচারটি টেস্ট করে রাধিকাকে বলতে থাকে। আরে বোন, এ কি আচার বানিয়েছো তুমি? এত সুস্বাদু আচার! তুমি কি নিজের হাতে বানিয়েছো এই আচারগুলো? হ্যাঁ মালিক, এগুলো আমি নিজের হাতে আমি বাড়িতে বানিয়েছি। বাহ বাহ বাহ, আমার তো খুবই ভালো লেগেছে। এত সুস্বাদু আচার এখনকার দিনে তেমন পাওয়া যায় না। তা আমি তোমাকে একটা কথা বলবো, যদি কিছু না মনে করো বোন। হ্যাঁ হ্যাঁ মালিক, বলুন না, কি কথা বলতে চান আপনি? দেখো বোন, শহরে আমার একটা বিশাল বড় দোকান আছে। যদি তুমি চাও তো তোমার হাতের বানানো এই আচার আমি আমার দোকানে বিক্রি করতে পারি। ওখান থেকে যা মুনাফা হবে তার 70% তুমি নেবে, আর 30% আমি নেব। যদি তুমি রাজি থাকো তো তাহলে বলতে পারো। মালিকের কথা শুনে রাধিকা কিছুক্ষণ ভাবতে থাকে। এই আচারগুলো গ্রামেতে খুব কম বিক্রি হয়, এমনিতে সব বাড়িতে বাড়িতে এই আচারগুলো বানায়। তার চেয়ে যদি আমার এই আচারগুলো শহরে দোকানে বিক্রি হয় তাহলে এ তো খুব ভালো খবর। না না, এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। হ্যাঁ মালিক, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আমি সবসময় আচার আপনাকে বানিয়ে দেব, আপনি শহরের দোকানে এগুলো বিক্রি করে দেবেন। তারপর রাধিকা সে আচার বানিয়ে সেই মালিককে দিত, সেই শহরে বিক্রি করার জন্য। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাধিকার আচার শহরে একদম নামডাক ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে এমনভাবে 1 বছর কেটে যায়, আর রাধিকা সেই টাকা জমিয়ে জমিয়ে বিশাল বড় একটা বাড়ি বানিয়ে ফেলে। আরে গিন্নি, একটা কথাই তো মানতে হবে, সংসার সুখে হয় রমণীর গুণে। আর তুমি তো আমার ঘরের লক্ষ্মী। যদি তা তুমি আজকের এইসব করতে তাহলে আজকের আমরা এত বড় বিশাল বাড়িও করতে পারতাম না, আর না আমরা ভালোভাবে থাকতে পারতাম। শোনো, এই সবগুলো আমি একা একা করিনি। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমার পক্ষে কি এইসব করা সম্ভব হতো বলো? তুমি তো সম্পূর্ণ আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছো, তারপর তো আমি এইসবগুলো করতে পারলাম। আচ্ছা শোনো, তোমাকে তো ভুলে গেছি। দাদা আজ এসে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে, কারণ গোলু সোনা যে 1 বছর পূর্ণ হলো, ওর যে জন্মদিন আছে। দেখো গিন্নি, আমি আজও তোমার ওপর ছেড়ে দেব। আর এবার তো তোমাকে নেমন্তন্ন করেছে, এবার তোমার ইচ্ছা তুমি যাবে কি যাবে না। কারণ তুমি যেটা মনে করবে তুমি সেটাই করো। তবে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পেরেছি জানো তো, আগে যখন আমাদের অভাবের সংসার ছিল তখন কিন্তু কেউ আমাদের বাড়িতে কোনো নেমন্তন্ন করতে আসতো না। আর আজকে যখন আমাদের একটু পরিস্থিতি ভালো হয়েছে তখন সবাই আমাদেরকে নেমন্তন্ন করতে আসছে। স্বয়ং আমার দাদা নিজে এসে আমাকে নেমন্তন্ন করে গেল। তবে অনেক দিন হয়ে গেছে গোলু সোনাকে দেখিনি, একবার গিয়ে আমি দেখে আসবো। ঠিক আছে গিন্নি, তুমি যেটা মনে করো সেটাই করো। আজ আমি আর তোমাকে বাধা দেব না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর রাধিকা সে তার দাদার বাড়িতে যায়। আরে বোন, বস বস বস, তুই চলে এসেছিস। জানিস তো আজকে তোর পছন্দের সব রান্না হয়েছে। এখানে বস তো দেখি একটু তুই। তারপর রাধিকা সে তার ব্যাগ থেকে একটা সুন্দর শাড়ি আর একটা গহনা নিয়ে তার দাদাকে দেয়। আরে বোন, এই সবগুলো আমাকে কেন দিচ্ছিস? আর তুই এই সবগুলো কেন নিয়ে এসেছিস বল? দাদা, তুমি তো আমাকে ভালোবেসে নেমন্তন্ন করনি, তুমি এই শাড়ি গহনাগুলো নেওয়ার জন্যই তো আমাকে নেমন্তন্ন করেছো। 1 বছর আগেকার কথা মনে আছে, যখন আমি গোলুর মুখে ভাতে এসেছিলাম তুমি আমার দিকে তাকিয়েও না তাকার ভান করেছিলে, আমার সাথে একবারের জন্য কথাও বলনি। আমি চলে গেছি কিন্তু তুমি আমাকে নেমন্তন্ন করনি, সবাইকে নেমন্তন্ন করেছো, শুধু নিজের বোনকে ছাড়া। দাদা, তখন আমি গরিব ছিলাম বলে তখন তোমরা কিন্তু আমাকে ইচ্ছা করে নেমন্তন্ন করনি, সবাইকে নেমন্তন্ন করেছিলে। আর হ্যাঁ, একবারের জন্য কথাও বলনি, আমার থেকে মুখ ঘুরিয়েছিলে। সেই সব দিনের কথা কিভাবে ভুলে যাই বলো? আর আজকে যখন আমাদের একটু পরিস্থিতি ভালো হয়ে গেছে
তখন গোলুর জন্মদিনে তুমি আমাদেরকে নেমন্তন্ন করলে। বাহ দাদা বাহ, তুমি তো টাকা পয়সাকে বেশি সম্মান দাও। বোন, এমনভাবে বলিস না বোন। আমি সত্যি ওই দিন তোর সাথে অনেক অন্যায় করেছি রে বোন, অন্যায় করেছি। দেখো দাদা, এই দুনিয়াতে বাবা মা মারা যাওয়ার পর তুমি আর বৌদি আমার সাহারা ছিলে। তোমাদের ছাড়া আমি আর কোথায় যাব বলো তো? কিন্তু তোমরা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তো যাওয়ার মতো আমার কোনো জায়গাই থাকবে না। আর একমাত্র আমার স্বামীর ঘর, যেখানে আমাকে সব সময় সারা জীবন থাকতে হবে। রমেশ তার বোন রাধিকার এমন কথা শুনে তার খুব খারাপ লাগে। সে তার নিজের ভুলটা বুঝতে পারে। বোন, আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি টাকা পয়সা রোজগার করতে করতে টাকা পয়সাকেই সম্মান দিয়েছি বেশি, নিজের মানুষদেরকে দিতে পারিনি সম্মান। আমাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। আমি জানি আমি ওই দিন অনেক বড় অন্যায় করেছি, আর এমনটা কখনো হবে না রে বোন, কখনো হবে না। রাধিকা বোন আমার, তোমার দাদার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। তুমি ক্ষমা করে দাও তোমার দাদাকে। সে যা ভুল করেছে সে পস্তাচ্ছে। তুমি ওকে ক্ষমা করে দাও বোন আমার, ক্ষমা করে দাও। দেখো দাদা, আমি তোমার থেকে অনেক ছোট, আর এমনভাবে ক্ষমা চেয়েও না, সেটা আমার ভালো দেখায় না। আর হ্যাঁ, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো আমার কাছে অনেক, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ দাদা, তুমি কখনো কাউকে টাকা পয়সা দিয়ে আর বিচার করো না দাদা। তুমি সৎ পথে ভালোভাবেই থাকো। তারপর থেকে তারা সব এক পরিবার মিলেমিশে থাকতে শুরু করে।